জাস্ট মানে আমাদের যেহেতু আমরা বিগিনার, সেই বিগিনার চিন্তা করে আমরা একটু কষ্ট করে আমরা শুধুমাত্র কম্পিউটারের একটা পরিস্থিতিটা আমরা একটু জানি নি। স্ক্রিন তো সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি? আপনারা ওকে। কম্পিউটার ব্যবহার আমরা এই সমস্ত এগুলো আমাদের ততটা প্রয়োজনীয় না, জাস্ট বলার জন্য বলা। এগুলো আমরা ব্যক্তিগত, সমাজ জীবন, শিক্ষা ও গবেষণা, বৈজ্ঞানিক গবেষণা, চিকিৎসা ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক, এখন বলতে গেলে আরও অনেক বলা যায় যে সব কিছুতেই কম্পিউটারের ব্যবহার আছে। দেখেন কম্পিউটার কিভাবে কাজ করে। আমরা যদি কম্পিউটারের দুইটা পার্ট ধরি, একটা ডেস্কটপ ধরতে পারি, একটা ল্যাপটপ ধরতে পারি। ল্যাপটপ হচ্ছে এ টু জেড সকল কিছু, হার্ডওয়্যার সহ সকল কিছু একসাথে থাকে। আর ডেস্কটপ যদি ব্যবহার করি, সেখানে মনিটরটা আলাদা, একটাকে আমরা পিসি বলে থাকি, যেখানে ভিতর হার্ডওয়্যার, হার্ড ড্রাইভ, হার্ড ডিস্ক, যাবতীয় সকল কিছু থাকে, সেটাকে আমরা পিসি বলে থাকি। তাহলে দেখেন ইনপুট, আমরা মাউস, কিবোর্ড এগুলো দিয়ে আমরা ইনপুট দিতে পারি কম্পিউটারকে। আর প্রসেসর আছে, এই প্রসেসিং ক্লিপসের মাধ্যমে এই জিনিসটা আমাদের হার্ড ড্রাইভে যায়, আবার ফ্ল্যাশ মেমোরির মাধ্যমে আবার প্রসেসিংয়ে আসে, এরপর মনিটর বা প্রিন্টারের মাধ্যমে সেটা আউটপুট হয়ে বের হয়, যেটা আমরা স্ক্রিনে দেখতে পারি। মিটিং তো মনে হয় ক্যান্সেল হয়ে যাবে, পেড ভার্সন না। আচ্ছা, মিটিং ক্যান্সেল হয়ে গেলে আমি সাথে সাথে লিঙ্ক দিব, আপনারা আবার সাথে সাথে জয়েন করিয়ে। হার্ডওয়্যার আর সফটওয়্যার সম্পর্কে আমরা একটু কিছুটা ধারণা নিই। কম্পিউটার প্রকারভেদে কম্পিউটার হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। এটা মোবাইলের ক্ষেত্রেও আছে। হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের মূল উপাদানগুলো, যেগুলো আমার কর্তৃক পরিচালিত হবে না, যেগুলো উপর ডিপেন্ড করে আমার বাকি সফটওয়্যারগুলোর কার্যক্রম পরিচালনা হবে। আর সফটওয়্যার হচ্ছে আমি পরিচালনা করব যেই সমস্ত কার্যক্রম, আমার কাজ পরিচালনা করতে যেই সফটওয়্যারগুলো আমার লাগবে, সেগুলো হচ্ছে সফটওয়্যার। দেখেন সফটওয়্যারের মধ্যে আবার দুইটা পার্ট আছে, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হার্ডওয়্যার বলতে এই যে আপনার হার্ড ডিস্ক, মাদারবোর্ড, এই জিনিসগুলো হচ্ছে হার্ডওয়্যার। কিন্তু এগুলো সব কিছু দেওয়ার পরও আমি কি আমার প্রয়োজনীয় কাজ করতে পারবো না। আমি আমার প্রয়োজনীয় কাজ করার জন্য সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, দুই ধরনের সফটওয়্যার লাগে। সিস্টেম সফটওয়্যার কি আমি কোন উইন্ডোজ ব্যবহার করতেছি, মনে করেন উইন্ডোজ 10, উইন্ডোজ 7, 8, ভিস্তা, উইন্ডোজ এক্সপি, এটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। অর্থাৎ যে জিনিসগুলো হচ্ছে আমার এই কম্পিউটারের হার্ডওয়্যার, ভৌত উপাদানগুলোকে পরিচালনা করতে যেগুলো ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর আমার দৈনন্দিন কাজের জন্য আমি যে জিনিসগুলো ব্যবহার করব, সেই জিনিসগুলো হচ্ছে আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমি কথাগুলো আর ভালো মতো বললাম না। এই যে সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যারের মধ্যে উইন্ডোজ আছে, লিনাক্স, ম্যাক, ডস, এই জিনিসগুলো। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে আমার নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য, যেমন মনে করেন এমএস ওয়ার্ড, যেমন আমি ছবির কাজ করলে মোবাইলে যখন আপনি কাজ করেন, ওই যে ক্লিকব্যাজ নামাইছেন খেলার জন্য, খেলা দেখার জন্য, এরকম অনেকগুলো সফটওয়্যার যখন আপনি কাজের জন্য ব্যবহার করেন, সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেমন এমএস অফিস, মিডিয়া প্লেয়ার। আচ্ছা, প্রধান হার্ডওয়্যারগুলোর মধ্যে দেখেন মাউস, কিবোর্ড, মনিটর, সিস্টেম ইউনিট। এখন দেখেন মাউস তো আমরা সবাই চিনি, কিন্তু মাউসের কয়টা অংশ থাকে বলেন তো? মাউস একটা ইনপুট ডিভাইস। মাউস দিয়ে আমরা কি করতে পারবি? কমান্ড, মানে মাউস দিয়ে নির্দেশ করতে পারি। এই যে আমি এখন একটা টিপ দিচ্ছি, একটা করে আমার সামনে ইনস্ট্রাকশন আসতেছে। মাউসের দুইটা বাটন আছে, একটা হচ্ছে লেফট, আপনি আপনার রাইট আর লেফট নিজের দিক বিবেচনা করলে আপনি বুঝতে পারেন যে আপনার রাইট কোন পাশ আর লেফট কোন পাশ। মাউসটা আপনার বরাবর ধরলে মাউসের মানে লেফটে যে অংশটা, সেটা হচ্ছে অ্যাকশন বাটন, এটা দিয়ে আমরা যে কোনো কিছু অ্যাকশন দিতে পারবো। আর রাইট বাটনটাকে বলা হয় মেনু বাটন। আমরা দোকানে গেলে মেনুতে কি পাই, কি আছে সেই জিনিসগুলো। তাহলে আমি যখন একটা কিছু পাইছি, সেটা ভিতরে কি আছে, এটা যদি আমার খুঁজতে হয়, তাহলে আমি রাইট অপশান ক্লিক করা মানে তার মেনু দেখতে পারবো, একে আমি আরও কি করতে পারবো। আর লেফটে যদি ক্লিক করি, তার মানে আমি একে অ্যাকশান নিতে পারবো। আবার একটা জিনিস আছে হুইল, বা যেটাকে আমরা স্ক্রল দিয়ে আপ ডাউন করতে পারবো। মাউস দুই ধরনের হতে পারে, একটা ইউএসবি, একটা ওয়্যারলেস, অর্থাৎ তারবিহীন আর তার সহ। কিবোর্ড, এটাও একটা ইনপুট ডিভাইস, এবং কিবোর্ড দিয়ে আমরা কি করতে পারবো? টাইপিং। দেখেন মাউস দিয়ে কিন্তু আমরা টাইপিং করতে পারি না,
মাউস দিয়ে নির্দেশ করতে পারি, কিন্তু কিবোর্ড দিয়ে আমরা টাইপিং করতে পারি। কমান্ড কিবোর্ড দিয়েও কিন্তু কমান্ড করা যায়, যেমন এন্টার বাটন আর মাউসের লেফট বাটন দুইটি একসাথে। কিবোর্ড সাধারণত আসলে যেটা সাধারণত আপনারা যারা 2023 সালে ল্যাপটপ পাইছেন গভর্নমেন্ট প্রাইমারি বিদ্যালয়ে, সেখানে 105 কে আছে, এছাড়াও 107, 85 থেকে 87 পর্যন্ত কে আছে। এটাও ইউএসবি আছে এবং তার ছাড়াও আছে, মানে ওয়্যারলেস। মনিটর সাধারণত এটা আউটপুট ডিভাইস, মনিটর দিয়ে আমরা শুধু দেখতে পারি। মনিটর টাচ স্ক্রিন মনিটর হতে পারে এবং আইও ডিভাইস হতে পারে। টাচ স্ক্রিন মনিটরগুলো আছে, আবার কিছু আছে টাচ ছাড়া। ডিফারেন্ট বাটন থাকবে মনিটরের, স্বাভাবিক পাওয়ার বাটন, মেনু বাটন, এগুলো এক একটা মনিটরে এক এক, কোনোটা সামনে, কোনোটা পিছিয়ে, কোনোটা সাইডে, কোনোটা নিচে থাকবে বাটনগুলো। সিস্টেম ইউনিট দেখেন, প্রসেসিং আছে, ব্রেন আছে, সিপিইউ কভার বা ক্যাশিং যেটাকে আমরা বলি, মাদারবোর্ড, প্রসেসর, এইচডিডি, র্যাম, ডিভিডি রম, পাওয়ার সাপ্লাই এটসেট্রা। এই সব কিছু মিলে হচ্ছে আমাদের সিস্টেম ইউনিট। এটা হচ্ছে একটা মডেম, যে মডেম দিয়ে আমরা কি করতে পারবো, নেট কানেকশন করতে পারবো। এখন আর বর্তমানে এটা ততটা প্রচলিত নয়, বা প্রচলিত আছে কিন্তু আমাদের লাগতেছে না, কারণ আমরা মোবাইল থেকে হটস্পট করে চালাতে পারি, বিভিন্ন পন্থা চলে আসছে, এটা আমাদের কাছে ততটা প্রয়োজনীয় নয়। দেখুন মডেমটাকে কীভাবে আবার রাউটারের সাথে কানেক্ট করা হয়েছে। এটা একটা হচ্ছে রাউটার এবং মডেম, এই জিনিসটা হচ্ছে রাউটার, এটা হচ্ছে মডেম। এটা আমরা অবশ্যই চিনি যে এটা একটা এক্সট্রা একটা, মানে আমরা কীভাবে এই ল্যাপটপের সাথে আমরা মডেমটা সংযোগ করলাম। পাশাপাশি দেখেন মোবাইলের হটস্পটের মাধ্যমে আমরা ইন্টারনেট কানেকশান করতে পারি। এটা একটা প্রিন্টার, এটাকে বলা হয় ইঙ্কজেট প্রিন্টার। এটাও একটা প্রিন্টার, এটা হচ্ছে ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এটাও একটা প্রিন্টার, এটা হচ্ছে লেজার প্রিন্টার, অর্থাৎ এখানে লিকুইড কালি ইউজ করা হয়, এটা তো লিকুইড কালি ইউজ করা হয়। এটা হচ্ছে ম্যাট্রিক্স প্রিন্টার। এটা হচ্ছে অল ইন ওয়ান, যেটা আমরা দোকানে গেলে দেখি, ফটোকপির মেশিন সহকারে যাবতীয় সব কিছু আছে, প্রিন্টার, স্ক্যানার, ফটোকপি, অল অফ সব কিছু। প্রিন্টার একটা আউটপুট ডিভাইস, এটা আমরা আর একটু বলে রাখি। এখন আসেন, এটা হচ্ছে ফ্যান ড্রাইভ। আমরা যে কোনো ডাটা ট্রান্সফার করার জন্য, ডাটা সংরক্ষণ করার জন্য আমরা এই ফ্যান ড্রাইভগুলো ইউজ করে থাকি। ইউএসবি পোর্টেবল ডিভাইস বলা হয়। এটা স্ক্যানার, স্ক্যানার দিয়ে আমরা ছবি তুলি সাধারণত। এগুলো আইসিটি ডিভাইসগুলো আপনাদের সামনে পরিচিতি দিচ্ছি। এটা হচ্ছে সাউন্ড বক্স, এক কথা আমরা বলতে পারি যে এগুলো দিয়ে আমরা কি করতে পারি, এই স্পিকারগুলো দিয়ে আমরা আউটপুট শব্দ শুনতে পারি। এটা হচ্ছে ইউপিএস, যেটা ব্যাকআপের জন্য, যারা ডেস্কটপ ব্যবহার করেন, যদি ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় তাহলে দেখা গেছে যে আপনার কি দ্রুত গতিতে বন্ধ হয়ে গেলে মাদারবোর্ডের উপর একটা চাপ সৃষ্টি হবে। এটার নাম ইউপিএস, যেটা দিয়ে আমরা কিছু সময় আমাকে ব্যাকআপ দিবে, আইপিএস এর মতোই। এটা হচ্ছে ওয়েবক্যাম, ল্যাপটপে অটোমেটিকলি থাকে, আবার অনেক সময় নষ্ট তো হয়ে যেতে পারে। নষ্ট হয়ে গেলে কি তাই বলে আমি আর কোনো ওয়েবক্যাম ব্যবহার করতে পারবো না? পারবো, তখন আমি এক্সট্রা ওয়েবক্যাম লাগিয়ে নিতে পারবো। এই যে ওয়েবক্যামগুলো সাধারণত আমরা যখন, তবে ওয়েবক্যামের বিষয়টা হচ্ছে আমি যেটা দেখাবো সেটা আমার বিপরীত দিক থেকে উল্টো দেখবে, এটা মাথায় রাখবেন। সেটা মোবাইলের ফ্রন্ট ক্যামেরা সেম কন্ডিশন। এটা মোবাইল, এটা টেলিফোন, এই জিনিসগুলো আমাদের লাগবে না। আমরা জাস্ট একটু মিডিয়া সম্পর্কে পরিচিত হলাম, রেডিও, টেলিভিশন, ডিভিডি প্লেয়ার, এখন এগুলো চল নাই। ধন্যবাদ সকলকে। আমাদের এটা জাস্ট আমরা একটু পরিচিতি নিলাম। এখন আমরা আমাদের মূল যেই ক্লাস, সেটাতে মডিউলটা একটু আমরা দেখে নিই যে আমরা কি কি জিনিসগুলো শিখবো। মডিউল দেখতে দেখতে আমাদের যদি এই ক্লাসের টাইমটা চলে যায়, তাহলে আমরা যেটা করব, আমরা আবার মিটিং কল করে আবার সাথে সাথে আমরা মিটিংয়ে জয়েন করব। দেখেন, অফিস প্রোগ্রামটা আমাদের জন্য বলা হয় বেসিক কোর্স, অফিস প্রোগ্রাম। এই অফিস প্রোগ্রাম আমরা কী পাবো, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট। যারা আইসিটি ট্রেনিং করছেন তাদেরকে পাওয়ার পয়েন্টের উপর জোর দেওয়া হয়েছিল বেশি। তো
তো সেখানে আমাদের দেখেন আমরা পুরো মডিউলটা সাজাইছি। আমাদের টোটাল 16 ক্লাস, 16টা ক্লাস হবে। 16টা ক্লাস হলে আমরা এই অফিস প্রোগ্রামে আমরা একটা অ্যাডভান্স হতে পারবো। দেখেন আমরা ক্লাস 1-এ ফাইল কীভাবে একটা ফাইল কীভাবে নিব, আমরা নতুন ফাইল কীভাবে নিব, আরেকটা ফাইল কীভাবে ওপেন করব, সেভ অ্যাজ, প্রিন্ট রিভিউ, প্রিন্ট ক্লোজ, হোম মেনু, কপি কাট পাস্তি, ফ্রন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, চেঞ্জ কেস, টেক্সট অ্যালাইনমেন্ট, লিস্ট। অর্থাৎ যদি আমরা অনেকে অনেক কিছু জানি ওয়ার্ড সম্পর্কে বা এক্সেল সম্পর্কে, কিন্তু আমরা ওই যে বললাম প্রপার ওয়েতে জানি না। যদি আমি এই ধারাবাহিকতা অনুযায়ী প্রপার নিয়মে শিখি তাহলে আমার কিছু স্কিপ হবে না এবং আমি অ্যাডভান্স লেভেলে সেই জিনিসগুলো আমি কাজ করতে পারবো। আমি কখনো আটকে যাব না। একটা কাজ করতে বলছে আমি তো এটা পারি ওটা পারি না, এই ধরনের সমস্যায় আমরা পড়বো না। আমি টাইপ ভালো পারি, যখন আমাকে একটা প্রশ্ন টাইপ করতে দিচ্ছে তখন এবার আমি গণিতের প্রশ্ন করতে গিয়ে আমি মনে করেন সামেশান বা রোটেট বা ভগ্নাংশ এই যাবতীয় সমস্যাগুলোতে আমি কি হচ্ছি, আটকে যাচ্ছি। সবার কাছে অনুরোধ, মিটিং টাইম একটু শেষ হয়ে যাচ্ছে, যেহেতু আমরা পেড ভার্সন না। শেষ হয়ে গেলে আমি সাথে সাথে মিটিংয়ের কল করে আপনাদেরকে আবার লিঙ্ক দিয়ে দিব, আপনারা সাথে সাথে একটু কষ্ট করে জয়েন করবেন। আমরা MS ওয়ার্ড বা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আমরা প্রবেশ করব। আজকের ক্লাস 1-এর এই জিনিসগুলো আমরা শেষ করব। তাহলে একটু কষ্ট হলেও আজকে যেহেতু আমরা কথাবার্তা বেশি বলছি, পরের ক্লাস থেকে আমরা বাড়তি কথাতে যাব না, সরাসরি ক্লাসে থাকব। এটা আমার অনুরোধ থাকবে, সবাই দ্রুত গতিতে ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে? পুনরায় আবার ক্লাসে ফিরে যাচ্ছে। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? কেউ একজন রেসপন্স করেন, শোনা যাচ্ছে? আপনাদের কোনো সমস্যা হলে চ্যাট বক্সও লিখতে পারবেন বা এখানে বলে দিতে পারবেন। আচ্ছা, তাহলে দেখেন আমরা আমাদের কোর্সে ফিরে যাই। আমরা যেটা বলছিলাম যে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন উইথ ইন্টারফেসে যাব, ঠিক আছে? আমরা প্রথমত মাইক্রোসফট অফিস ওয়ার্ডের জন্য কি করব, আমরা প্রথমে নিজেদের ডিভাইসে মানে কম্পিউটার বলেন ল্যাপটপ বলেন সেই ডিভাইসটাতে আমাদের এই অফিস ওয়ার্ডটা থাকতে হবে, ঠিক আছে? তাহলে সেটার জন্য অফিস ওয়ার্ড ইনস্টল করে নিতে হবে। অফিস ওয়ার্ড না মানে মাইক্রোসফট অফিসটা ইনস্টল করতে হবে। ইনস্টল করলে আমরা সেখানে ওয়ার্ড, এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ডাটা অ্যাক্সেস, এই জিনিসগুলো পাবো। সেখান থেকে আমরা কি করলাম আবার দেখাচ্ছি আমি। সেখান থেকে আমরা করব রাইট অপশান, মাউজের রাইট অপশান ক্লিক করে নিউতে যাব। নিউতে গিয়ে অফিস ওয়ার্ড ডকুমেন্ট, অথবা আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করছি সেটা আমাদের মেনু বারে থাকবে। সেখান থেকে আমরা অফিস ওয়ার্ড খুঁজি, এই যে ওয়ার্ড, এখান থেকে ওপেন করব। অথবা আমরা ডেস্কটপ থেকে নিউতে গিয়ে একটা অফিস ওয়ার্ড ডকুমেন্ট নিব। সেটা যদি নাম লিখতে হয় মনে করেন ক্লাস 1 লিখলাম, লিখে আমি কী করলাম, ওপেন করলাম। আমি আবার দেখাচ্ছি, এই যে আমি ক্লাস 1 ডকুমেন্টস একটা ফাইল নিছি, সেই ফাইলটাকে আমি ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো। অথবা আবার দেখাচ্ছি, রাইট অপশান ক্লিক করলে আমি ওই যে বললাম মেনু খুঁজবো, ওপেনে ক্লিক করে আমি ওপেন করলাম, ঠিক আছে? তাহলে আমরা যখন ওপেন করলাম আমাদের প্রথম হচ্ছে পরিচিতি। আমরা আমাদের কোর্স মডিউল অনুযায়ী আমরা শেষ করব, কোর্সের আউটলাইন অনুযায়ী ইন্ট্রোডাকশন উইথ ইন্টারফেস। তাহলে এই যে আমার যখন ওপেন হবে তখন আমার সামনে এরকম থাকবে, যখন আমার ওপেন হবে তখন আমার সামনে
এই ধরনের থাকবে। তাহলে দেখেন এটা আমাদের ইন্টারফেস। আমরা আমাদের সামনে যা কিছু পাচ্ছি, যে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এক একটা, এটাকে বলা হয় টুলবার। প্রথমে আসি, প্রথম এই জিনিসটাকে, এটা হচ্ছে টাইটেল বার। এই টাইটেল মানে কি? শিরোনাম। তাহলে দেখেন এই যে ক্লাস 1 নামে আমি ফাইলটা সেভ করছি, টাইটেল বারের মধ্যে সেটা দেখাচ্ছে ক্লাস 1.docs। ঠিক আছে, এটা হচ্ছে টাইটেল বার। এখানে যদি আপনি আপডেট ভার্সন ইউজ করেন তাহলে সেভের আলাদা একটা টুলস চলে আসবে। ঠিক আছে, আন্ডো রিডোর একটা টুলস চলে আসবে, রিডো আর আন্ডো। এরপর আসেন, এইটাকে বলা হয় টুলবার। আপনারা আমার মাউসের পয়েন্টার দিকে খেয়াল রাখবেন, এটা হচ্ছে টুলবার। টুল মানে কি? যন্ত্র। টুল বক্স বা টুলবার মানে কি? একটা বক্সের ভিতরে অনেকগুলো যন্ত্র থাকবে, তাই না? তাইলে আমি যেই মেনু বারটাতে যাব, এই মেনু বারের মেনুটাতে যাব, এটা হচ্ছে মেনু বার, এক একটা মেনু। দেখেন ইন্টারফেসের দিকে একটু তাকাইন আপনারা, এই ইন্টারফেসটার দিকে একটু তাকাইন। আমি যখন এখন আসি, এখন এখানে কোথায় সবুজ মার্ক করা আছে? হোমে। আমি যখন ইনসার্টে ক্লিক করছি, দেখেন এই জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে না? হয়েছে কি না? আমি যখন ড্রতে ক্লিক করছি তখন দেখেন আবার চেঞ্জ হয়ে গেছে। আমি যখন ডিজাইনে ক্লিক করছি তখন আবার চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ মনে করেন আমি যেই মেনুতে ক্লিক করব, সেই মেনুর অধীনে যতগুলো টুল আছে সেই টুলগুলো শো হবে। তাহলে এই নামগুলো আমরা আরও একবার রিপিট করতেছি। একদম উপরে যেটা আমার মাউসের পয়েন্টার দেখাচ্ছি, সেটাকে বলা হয় টাইটেল বার। এটা হচ্ছে টাইটেল বার। একদম উপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের টাইটেল বার। তারপরে দ্বিতীয় সারিতে যেটা আছে সেটা হচ্ছে মেনু বার। অর্থাৎ এই এক একটা মেনুর অধীনে অনেকগুলো টুল আছে। আর নিচের এটা হচ্ছে টুল বার। দেখেন এখানে একটা মার্কিং করা আছে, একটা দাগ টানা আছে, এই বক্সের ভিতরে একটা দাগ টানা আছে, এবং দাগের প্রত্যেকটা বক্সের দাগের ভিতরে আবার দেখেন নিচে একটা একটা লেখা আছে। অর্থাৎ এর অধীনে এই জিনিসগুলো, এই ফন্টের অধীনে এই জিনিসগুলো। তাহলে আমরা এইটা খুব কেয়ারফুলি চিন্তা করবো, এবং এটা প্রত্যেকটা সফটওয়্যারের ক্ষেত্রে একই রকম। তার মানে এই ক্লিপবোর্ড, এই হোমের অধীনে ক্লিপবোর্ডের ভিতরে, ক্লিপবোর্ড মানে এই জিনিসগুলোতে আছে। আপনি যখন কোনো একটা টিউটোরিয়াল দেখবেন, সে বলে দিল যে হোমের কি, বা আপনি কোথাও থেকে গুগল থেকে আপনি সার্চ করে নেন আমি এই কাজটা কীভাবে করবো, সেখানে আপনাকে ইনস্ট্রাকশন দিল যে MS ওয়ার্ডের হোমের ক্লিপবোর্ডে কাট কপি পাস্তে। তাহলে আপনি এখন খুঁজবেন কোথায়? এখানে থাকলে তো আপনি খুঁজে পাবেন না। তাহলে আপনাকে বলছে প্রথমে হোম মেনু বারে যেতে হবে। হোম মেনু বারে থাকা অবস্থায় ক্লিপবোর্ড টুলবারের মধ্যে দেখেন পেস্ট আছে। এখন এখানে কিছু লিখি নেই বলে এই জিনিসগুলো হাইড হয়ে আছে। যখন আমি এখানে একটা কিছু লিখলাম আর এটাকে সিলেক্ট করলাম, তখন দেখেন এগুলো অলরেডি কী হয়েছে, এই জিনিসগুলো অলরেডি কী হয়ে গেছে, শো হয়েছে। কিন্তু যখন কিছু নাই তখন এই জিনিসগুলো হাইড হয়ে যাবে, কারণ এর কাজ হচ্ছে কাট আর কপি। এখন কিছুই যদি না থাকে, ও কী কাট করবে আর কী কপি করবে। তাহলে দেখেন কাট কপি পাস্তে, এটা হচ্ছে এখানে নিচে কি লেখা, ফন্ট। তার মানে এই দাড়ি থেকে এই দাড়ি পর্যন্ত যা আছে এই অধীনে সকল কিছু হচ্ছে ফ্রন্টের যাবতীয় কাজ। তাহলে আমি যদি একটা ফ্রন্ট মানে কি লেখা, তাহলে সেই ফন্টটা আমি বাংলা লিখবো না ইংরেজি লিখবো, কোন ফন্টে লিখবো, ফন্টের সাইজ, ফন্টটাকে বড় করব না ছোট করব, ফন্টটাকে মোটা করব না বাঁকা করব, নাকি ফন্টের নিচে আন্ডারলাইন করব, এই যাবতীয় যত কিছু আছে সব কিছুই আমি এই ফন্টের ভিতরে পাবো। ফন্টটার কালার, আমি যদি ফন্টটাকে কালোর জায়গায় লাল করি, লালের জায়গায় নীল করি, তাহলে আমি খুঁজবো কোথায়? ফন্টের মধ্যে খুঁজবো। এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। এরপর আসেন প্যারাগ্রাফ। আমরা হোমের অধীনে প্যারাগ্রাফ মানে কি? আমরা যখন একটা লেখা লিখব, সেই লেখাটা কি
মাঝখানে রাখবো নাকি প্রথম থেকে লিখবো নাকি পেজের শেষ থেকে লিখবো, আমরা যখন পেজ মানে একটা পেজের মধ্যে প্যারাগ্রাফটা কি কোন আকারে লিখবো সেই জিনিসগুলো আমরা পাবো এই প্যারাগ্রাফ টুলবারের ভিতরে। এটা হচ্ছে স্টাইল, আমার লেখাগুলোকে আমি কীরকম স্টাইলিশ করে কাজ করতে চাচ্ছি, যখন আমি এখানে ক্লিক করবো আরও নানা রকমের স্টাইল খুঁজে পাবো। ওই যে মোটা লেখা, ডাবল রেখা দিয়ে লেখা, এই ধরনের যাবতীয়। এরপরে কিছু যদি খুঁজতে চাই পয়েন্ট, রিপ্লেস, কিছু যদি আমি রিপ্লেস করতে চাই, এই জিনিসগুলো অ্যাডভান্স লেভেলে এগুলো আমরা পড়বো। যদি আমি আমার ওয়ার্ডের লেখাটাকে পিডিএফ করতে চাই তাহলে ক্রিয়েট পিডিএফে যা করতে পারবো। আর বাদ বাকি এগুলো ততটা আমাদের কাজ না, আমরা এগুলো না দেখলেও চলবে। এখন হোম মেনুটা আমরা একটু পরিচিতি নিলাম। ফাইল, আমরা ফাইলে ক্লিক করে কি কি কাজ করতে পারবো। দেখুন আমাদের মডিউলে আছে ফাইল। আমি যখন এখন ফাইলে গেলাম, তাহলে এই ফাইল থেকে নিউ ওপেন ফাইল, আমরা এই কিছু কিছু জিনিস আমরা ইংলিশ ওয়ার্ডগুলো দেখলে আমরা বুঝে যাব যে জিনিসটা কি। নিউ মানে কি আমি নতুন করে আরেকটা ফাইল খুলবো। ওপেন মানে আমি আমার পুরাতন কোনো সেভ করা ফাইলকে আমি ওপেন করে আনবো। সেভ মানে আমার এই একই ফাইলের মধ্যে আমি সেভ রাখবো। সেভ অ্যাস মানে আমি নতুন করে এই ফাইলটাকে আরেক জায়গায় গিয়ে সেভ করব। প্রিন্ট, কারেন্ট চলে গেল, ব্যাড লাক। সবাই কি কথা শুনতে পাচ্ছেন? কারেন্ট চলে গেছে তো, রিকানেক্ট হয়ে যাক, আশা করি হবে, ক্যান্সেল হবে না। একটু কেউ একজন রেসপন্স করেন, শোনা যাচ্ছে সকল কিছু? সবকিছু আচ্ছা, ধন্যবাদ। কারণ কারেন্ট চলে গেছে, আমি মোবাইল থেকে হটস্পট করছি তো কানেকশন ছেড়ে দিল কিনা সেটা জানার জন্য। তাহলে দেখেন আমরা এই যখন হোমে গেলাম, ফাইলে গেলাম, ফাইল থেকে আমরা কি পাচ্ছি? নিউ। নিউ মানে নতুন একটা ফাইল ওপেন হবে। যখন আমি ক্লিক করবো আমি নতুন করে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারবো। ওপেন মানে হচ্ছে আমার পুরাতন সেভ করা ফাইল কোথাও আছে, সেখান থেকে আমি কোনো একটা ফাইল ওপেন করে নিতে পারবো। সেভ মানে হচ্ছে আমি একই ফাইলের মধ্যে সেভ করব। সেভ অ্যাস মানে হচ্ছে আমি আলাদা একটা ফাইলে গিয়ে সেভ করব। প্রিন্ট, আমি যখন প্রিন্টে ক্লিক করব তখন আমার এখানে প্রিন্ট প্রিভিউ দেখাবে। এখন আমার এখানে কোনো লেখা নাই বলে কিছু দেখাচ্ছে না। নয়েজ আসতেছে কার এখান থেকে? আপনারা নিজেদের মধ্যে কোনো ভাষায় কথা হলে একটু নিজেকে মিউট করবেন, তাহলে আর কারো অসুবিধা হবে না। আচ্ছা, মহিমা ম্যাডামকে আমি নিজে মিউট করে দিলাম। মহিমা ম্যাডাম দরকার হলে মেসেজ বক্সে মেসেজ দিয়ে আমি আপনাকে আবার আনমিউট করে দিব। প্রিন্টে যখন ক্লিক করছি এখানে এখন কিছুই দেখাচ্ছে না। আমার যদি কিছু লেখা থাকতো তাহলে দেখাতো। যেমন আমি এখানে 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 একটা বড় করে একটা এই লিখে দিই। দেখেন এখন আমি যখন প্রিন্টে যাচ্ছি এখনই আমার এটা দেখাচ্ছে। তাহলে এই হচ্ছে প্রিন্টের বিষয়। শেয়ার, আমি কোথাও শেয়ার করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। ক্লোজ হলে আমার ফাইলটা ক্লোজ হয়ে যাবে, আমরা এই জিনিসগুলোতে পরে যাব। তাহলে এই গেল ফাইল আর হোম। এরপর আসেন নিউ গেল, ওপেন গেল, সেভ, সেভ এস। আমরা যদি এই ফাইলটা এই ফাইলটা আমি ডেস্কটপে সেভ করছি, এখন আমি যদি এখান থেকে সেভ করি তাহলে আমার এই ফাইলটা এ যে এ লিখছি এটা সহকারে আমি ফাইলটাকে ক্লোজ করে বের হয়ে গেলাম। দেখুন আমি এই যে ক্লাসরুমটা আবার ওপেন করে দিলাম। আমার আর এক মিনিট, মনে হয় আজকের জন্য ব্যাটটা শেষ করলে ভালো হয়। জি বলছি একটা জিনিস শেষ করলে মনে হয় ভালো হয়, নামাজ আছে, বাচ্চা কাচ্চা আছে তো খাওয়ান দাওয়ান আছে। জি জি শেষ করে দিব আজকের ক্লাসে, আর বেশি একটা নাইও। অলরেডি আমরা সেভ এস পর্যন্ত চলে এসেছি, এগুলো তত বেশি সময় লাগবে না, একটু সময় দেন, শেষ করে দিচ্ছি আমি। আচ্ছা তাহলে দেখেন আমরা সেভ এস দেখলাম, প্রিন্ট প্রিভিউ দেখলাম। ক্লোজ মানে আমি যদি ফাইলটাকে ক্লোজ করতে চাই, এই ফাইলটাকে আমি এখান থেকে ফাইলে গিয়ে আমি ক্লোজে ক্লিক করলে আমার ফাইলটা ক্লোজ হয়ে যাবে।
জাস্ট এতটুকুই। তাহলে আমি ফাইলটাকে আবার ওপেন করে নিলাম। এরপর হচ্ছে আমাদের দেখেন আমরা হোম মেনুর কাট কপি পাস্ট। এখন দেখেন আমি যদি এখানে এই যে এই লেখাটা আছে, এই লেখাটাকে এখানে দেখেন কেচির মতো যেটা, সেটা হচ্ছে কাট। আর কাটে যখন নিচে আমি মাউসের পয়েন্টার, একটু খেয়াল করেন আপনাকে একটা সংকেত দিছে শর্টকাট কন্ট্রোল এক্স, কন্ট্রোল প্লাস এক্স, অর্থাৎ কিবোর্ড থেকে যদি আপনি কন্ট্রোল প্লাস এক্স ক্লিক করেন, আমি ক্লিক করলাম, এটা কাট হয়ে গেছে দেখেন। আর অথবা আমি এখান থেকে ক্লিক করে এই জায়গাতে কাট করে নিতে পারি, দুটোটাই একই কথা। তারপরে দেখেন এখানে হচ্ছে কপি, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে কপি হবে, অথবা শর্টকাটও দেখা দিচ্ছে আমাকে কন্ট্রোল প্লাস সি, এই দুইটা জিনিস দিয়ে আমি কপি করতে পারবো। তাহলে কন্ট্রোল প্লাস সি মানে কপি, কন্ট্রোল প্লাস এক্স মানে কাট। এখন আসেন আমি একটু স্পেস দিয়ে পরের লাইনে যাই। স্পেস মানে বড় কিবোর্ডের সব থেকে বড় বাটন যেটা, সেটা স্পেস, সেটা হচ্ছে এক ঘর ফাঁকা করা, ট্যাব দিয়ে একটা নির্দিষ্ট স্পেস ফাঁকা করা, এন্টার দিয়ে পরের লাইনে আসা, এগুলা মাথায় রাখবেন। এই যে এখানে যে পাঁচতে লেখা আছে, এই পাঁচতে করলে আমার কন্ট্রোল প্লাস ভি, শর্টকাট কন্ট্রোল প্লাস ভি, অথবা এখানে আমি যখন ক্লিক করছি এটা আবার হয়েছে, আবার ক্লিক করলে আবার হবে, আবার ক্লিক করলে আবার হবে। আর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি ক্লিক করলেও আবার হবে। তাহলে কাট কপি পাঁচ থেকে ক্লিয়ার সবার? আচ্ছা, এরপর আসেন ফন্ট সাইজ বোল্ড ইটালিক আন্ডারলাইন। এখন আসেন আমরা একটা যে কোনো একটা লেখা লিখলাম, আমরা লিখলাম মাই কান্ট্রি বাংলাদেশ। এই মাই কান্ট্রি বাংলাদেশটা এখন কোন ফন্টে লেখা আছে দেখেন তো, আপতোস বডিতে লেখা আছে। আমরা সাধারণত এটা সবাই দরকার হলে নোট করে রাখেন যে আমরা ইংলিশ লেখার জন্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাব করে আমরা টাইমস নিউ রোমান এই ফন্টে লিখব, এই যে ফন্টটা। তাই দেখেন আমি যখন এই ফন্টটাকে টাইমস নিউ রোমান করছি, কোথা থেকে করছি? ফন্টের যেই থিম আছে সেই থিমের ফন্ট থেকে করছি। এটাকে যদি আমি একটু একটু করে চেঞ্জ করি, দেখেন বাংলাতে নিয়ে এসছে আর সে বাংলা হয়ে যাচ্ছে। তাইলে নিকোজ ব্যান আমরা সাধারণত নিকোজ ব্যান লিখবো, তবে সেটা আমরা যখন বাংলা কাজ করব তখন। আপাতত আমরা শিখবো যে ইংলিশের জন্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে টাইমস নিউ রোমান। এখন আসেন টাইমস নিউ রোমান ছাড়াও টাইমস নিউ রোমান ছাড়াও আরও ফন্ট অনেকগুলো আছে, সেগুলো আমরা পরে যাব। এখন আসেন এই লেখাটা দেখেন এরকম আছে। এখন আমি যদি এই কান্ট্রিটাকে মোটা করে দিই, দেখেন বিতে ক্লিক করছি আর একটু ডিফারেন্ট হয়েছে না বাকি দুইটা ফন্ট থেকে? এই ফন্টটা হয়েছে। এটা হচ্ছে বোল্ড করা বা ইটালিক করা, বোল্ড করা। দেখেন বোল্ড আবার যখন আমি কাটসন নিচ্ছি আমাকে শর্টকাট দেখাচ্ছে। আমি কাজে এক্সপার্ট হবো কখন? যখন আমি শর্টকাটগুলো মুখস্থ করে ফেলবো কাজ করতে করতে। কন্ট্রোল প্লাস বি দিলেই আমার লেখাটা বোল্ড হয়ে যাবে। এখন দেখেন আমি বাংলাদেশটাকে আমি একটু বাঁকা করে দিচ্ছি, একটু বাঁকা ফন্ট হয়েছে না? এটাকে বলা হয় ইটালিক। বাংলাদেশে যখন ক্লিক করছি দেখেন এখানে আছে। এখন আমি এখান থেকে আবার লিখতেছি যখন আমার লেখা বাঁকা হয়ে যাচ্ছে, তার মানে কি আমি চিন্তা করবো আমার এখানে ইটালিক করা আছে কিনা। তাহলে গেল ইটালিক। এরপর আসেন আমাদের অনেক সময় শূন্যস্থান পূরণের জন্য একটা নিচে আমরা আন্ডারলাইন করি, এই যে আন্ডারলাইন। আন্ডারলাইনটা আবার কি আছে? বোল্ড করা আছে। তাহলে আমি বোল্ড তুলে দিতে পারি। এই গেল আমাদের বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন। এখন দেখেন ফন্টের সাইজ কত আছে আমার? 43 আছে। কোথায় পাইছি? এই যে এখানে ফন্টের সাইজ, ফন্ট সাইজ। এখন এই ফন্টের সাইজটাকে আমি এখান থেকে কমাতে বাড়াতে পারি। আর একটা জিনিস, কিবোর্ড শর্টকাট আপনারা কিবোর্ডের দিকে তাকান, কন্ট্রোল প্লাস আপনাদের কিবোর্ডেই বন্ধনী আছে দেখবেন, আপনাদের কিবোর্ডের সেকেন্ড বন্ধনী আছে। সেই সেকেন্ড বন্ধনী যদি প্রথম সেকেন্ড বন্ধনী দেন তাহলে সেটা আস্তে আস্তে এক এক করে কমবে, আর যদি আপনি থার্ড সেকেন্ড বন্ধনী দ্বিতীয়টা দেন তাহলে এক এক করে বাড়বে। কন্ট্রোল শেপে রেখে ফন্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল শেপে রাখলে এক এক করে ফন্ট সাইজ বাড়বে, এক এক করে ফন্ট সাইজ কমবে। গেল আমাদের এতটুকু কাজ। আমরা এখান থেকে সব কিছু রিমুভ করি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সব রিমুভ করে স্বাভাবিক রাখলাম। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট। এরপর আসেন আমাদের অনেক সময় হয় যে আমরা যখন ওই যে গণিত লিখি, মনে করেন এক্স এর উপরে 2 দিব,
এই 2টাকে যদি আমি এক্স স্কোয়ার বানাতে চাই, তাহলে দেখেন এখানে যখন ক্লিক করছি এই 2টা উপরে উঠে গেছে। অথবা আমি অনেক সময় আছে আমাদের গণিতের ভাষায় নিচে চলে আসবে আমার 2টা, যখন আমি এখানে ক্লিক করব তাহলে আমার 2টা নিচে চলে আসছে। কথা ক্লিয়ার বুঝাতে পারছি? এরপর আসেন আমাদের ফ্রন্টের বিভিন্ন স্টাইল এবং স্যার এটা আবার বলেন একটু, এক্স কিভাবে উপরে ওঠে, আমাদের টু যখন কিভাবে উপরে ওঠে আবার একটু বলেন কাইন্ডলি। জি আবার দেখাচ্ছি। আমরা যখন একটা স্কোয়ার দিতে হয় অথবা 2টাকে নিচে নামাতে হয়, একটা বর্ণ থেকে একই রকম বর্ণ লিখছি কিন্তু বর্ণটাকে উপরে বা নিচে নামাতে হবে। এই যে এখানে এক্স এর নিচে 2 আছে আর উপরে 2 আছে, আমি যদি উপরেরটাতে ক্লিক করি 2 উপরে চলে যাবে, আমি যদি নিচেরটাতে ক্লিক করি 2 নিচে চলে আসবে। আর আমি যদি আবার সাপেক্ষ জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হয় তাহলে এটা করলে একটা সমস্যা হবে, সেই সমস্যাটাও আমি সমাধান দেখাচ্ছি। ধরুন আপনার দরকার হয়েছে, আপনি কি করলেন, এক্সটাকে উপরে নিয়ে গেলেন, এরপর যখন আপনি টাইপ পরের লেখা লিখতেছেন সে লেখাটা উপরে উঠতেছে আর লেখাটা আর মাঝখানে আসতেছে না, তার মানে আপনি বুঝতে হবে যে এখানে মার্কিং করা আছে, সে মার্কটা তুলে দিলে সে আবার সাপেক্ষ তার নিজের জায়গায় চলে আসবে। ক্লিয়ার? এটা তার কার কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপর আছে আমাদের মাই কান্ট্রি বাংলাদেশ। এখান থেকে মনে করেন আমি এই লেখাটাকে যদি একটু স্টাইলিশ করতে চাই, দেখেন এখান থেকে আমি বিভিন্ন স্টাইল, আমি বিভিন্ন রিফ্লেকশন দিতে পারবো, লেখার পিছনে কালার, ইয়াতে কালার, বিভিন্ন রকমের কাজ আছে, এগুলো আপনারা একটু একটু করে নিজেরা খুঁটিনাটি দেখবেন। আমি জাস্ট পথ দেখাই দিচ্ছি, আমি বিভিন্ন স্টাইলে লেখাটাকে নিয়ে যেতে পারতেছি। এটা হচ্ছে স্টাইলিশের জন্য। এরপর আসেন আমি লেখাটার কালার চেঞ্জ করব, শুধুমাত্র আবার দেখেন আমি এই লেখাটাকে একটু বড় একটু ছোট করব, সেই কাজটা আমি এখান থেকে করতে পারি। বড় এ দিয়ে একটু একটু বড় হচ্ছে, ছোট এ দিয়ে এক ধাপে ছোট হচ্ছে। ক্লিয়ার? এরপর আসেন আমি মনে করেন এখানে মায়ের মধ্যে ধরুন আমি ছোট হাতের দিয়ে ফেলছি, ঠিক আছে, বিও ধরুন আমি ছোট হাতের দিয়ে ফেলছি, একটা কথার কথা দিলাম, কিন্তু আমার নিয়ম অনুযায়ী বাক্য সঠিকের জন্য আমার দরকার প্রথম অক্ষর বড় হাতের হবে অথবা প্রথম সবগুলা ছোট হাতের হবে। এরকম কিছু কার্যক্রম করার জন্য আমি বারবার কাজ করতে পারবো না, তখন আমি এই যে আমাদের মডিউলে যেটা ছিল যে চেঞ্জিং কেস, আমরা এখন একটু চেঞ্জিং কেসটার দিকে আমরা একটু মনোযোগ দিব। যখন আমাদের এখানে মাই কান্ট্রি বাংলাদেশ লিখলাম, তখন আমি এখানে চেঞ্জিং কেসের অ্যারো চিহ্নতে ক্লিক করব, সেন্টেন্স ইজ, অর্থাৎ এখানে দেখেন এখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে আপনার কাজটা হবে। সেন্টেন্স ইজ মানে কি, বাক্যের প্রথম অক্ষর বড় হাতের, বাকিগুলো ঠিক আছে। আপনারা ভালো করে খেয়াল করেন মাই লেখাতে কিন্তু এমটা ছোট হাতের আছে, আমি যখন এই সেন্টেন্স কেসে ক্লিক করছি আমার কিন্তু অটোমেটিকলি মায়ের এম বড় হাতে রয়েছে। এটা হতে পারে অনেকগুলো লেখার ভিতরে আমরা এই ধরনের কাজ করব নাকি। এখন আমি সেন্টেন্স কেস না দিয়ে আমি এখন দিলাম লোয়ার কেস, মানে সব স্মল লেটার হয়েছে কি না। এখন আমি মনে করেন যে সব বড় হাতের করে ফেললাম। এখন আমি মনে করেন যে আবার সব কিছু কি করলাম, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের করলাম। দেখেন এখন আমি কি করলাম, দেখেন কিছু স্টাইলিশ লেখা লেখে, প্রথমটা ছোট হাতের দিয়ে বাকিগুলো, মানে প্রত্যেক শব্দের প্রথম অক্ষর ছোট হাতের বাকিগুলো বড় হাতের, যদি এটা আমাদের কাছে দেখতে উড লাগে। তাহলে ব্যাপারটা হচ্ছে আমার এক লাইনের জন্য তো আমি এই কাজ করবো না, এক লাইন তো আমি নিজেও লিখে দিতে পারবো, নিজেও চেঞ্জ করে দিতে পারবো। আমার অনেক বড় একটা লেখা, সেই লেখাটাতে আমি চাচ্ছি প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে, তাহলে আমার জন্য একটা একটা করে বড় হাতের বানাতে গেলে আমার সময় অনেক লাগবে না। তখন আমি এই চেঞ্জিং কেস দ্বারা আমি এই কাজটা খুব সহজে করে নিব, কারণ কম্পিউটার মানেই তো আমি সহজভাবে কাজ করব, আমার কেন সময় বেশি লাগবে, আমার কেন কষ্ট বেশি হবে। এটা হচ্ছে আমাদের চেঞ্জিং কেসের পার্ট। এখন আসেন আমি লেখাটাকে আবার স্বাভাবিক জায়গায় নিয়ে যাই, সেন্টেন্স কেসে নিয়ে যাই। এখন আসেন আমাদের ফন্টের কালার চেঞ্জ করব, আমরা যেই কালার দিতে ইচ্ছে করবে আমি সেই কালার দিব। কাজ করবে কোথায়, সিলেকশন যেটা আছে। এখন মনে করেন আমি শুধু কান্ট্রি সিলেক্ট করছি, তাহলে শুধু কান্ট্রির কালারটা চেঞ্জ হবে, আমার সিলেক্টিভ এরিয়াতে কাজ করবে আর বাইরে কোনো কিছুতেই কাজ করবে না। আচ্ছা, গেল আমাদের ফন্টের কালার। এরপরে আসছেন টেক্সট অ্যালাইনমেন্ট। আমি যখন এই লেখাটাকে লিখলাম, আমি একটু একটা কাজ করি, আমি লেখাটাকে আরো কিছু কপি করে দিই। আমার এই যে টেক্সট অ্যালাইনমেন্ট, আমরা এখন যে কাজটা করব টেক্সট অ্যালাইনমেন্ট, অবশ্যই টেক্সট অ্যালাইনমেন্টটা পাবো আমরা কোথায়, আমাদের প্যারাগ্রাফে। তাহলে দেখেন আমার বাক্যটা শুরু হয়েছে আমার পেজের মার্জিন থেকে, আমার পেজটা এখান থেকে শুরু হয়েছে। আমরা যখন পেজ নিয়ে কথা বলবো তখন
আরও বেশি ক্লিয়ার হয়ে যাব পেজের ক্ষেত্রে। তাহলে দেখেন আমি যখন এই পেজটা শুরু করলাম কোথা থেকে, এখানে এখানে খেয়াল করেন অ্যালাইন লেফট থেকে, অর্থাৎ অ্যালাইন লেফট থেকে বাম, মানে আমার বাম থেকে লেখাটা আছে। এখন আমি যদি মাঝখানে নিয়ে যাই, দেখেন আমার এই পুরো প্যারাগ্রাফটা মাঝখানে চলে গেছে, পেজের মাঝখানে। এই পাশে এতটুকু জায়গা রেখে দিচ্ছি, এই পাশে এতটুকু জায়গা রেখে দিচ্ছি। এখন আমি যদি পেজের রাইটে চলে যাই, দেখেন এবার সে রাইটের শেষ প্রান্ত থেকে চলে আসছে, আর এই পাশে জায়গা রেখে দিচ্ছি। এটা কি ক্লিয়ার? আমরা যখন একটা ওই যে হিট টাইটেল লিখি মাঝখানে নিয়ে যাবো লেখাটাকে, তখন আমরা এই মাঝখানে নিয়ে যাব। যখন আমাদের সাইড থেকে শুরু করতে হবে, সাইড থেকে, লেটার লিখতে গেলে শেষ থেকে শুরু করতে হলে শেষ থেকে। এটা আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন লিখবো, কোনো কিছু লিখবো, তখন এই জিনিসগুলো আমাদের কাজে আসবে। এটা হচ্ছে অ্যালাইন লেফটের কাজ। এরপর এখানে আসেন আমাদের কিছু বুলেটিং পয়েন্ট আছে। আমরা লেখাকে স্টাইলিশ করার জন্য এই ধরনের বুলেট পয়েন্ট ইউজ করতে পারবো। এই বুলেট পয়েন্টগুলো নিজেরা তৈরিও করতে পারবো, সেগুলো আমরা পরে শিখবো অ্যাডভান্স হলে। আপাতত আমাদের কাছে এই সামনে যে জিনিসগুলো থাকবে ডিফারেন্ট করা, এখান থেকে আমরা এই যে বুলেটগুলো ইউজ করতে পারবো লেখার মধ্যে সৌন্দর্য আনার জন্য। বুলেটের মধ্যে আমরা আবার এই যে 1 2 3 ABC এই ধরনের কিছু ইউজ করতে পারবো। এখান থেকে আমরা আরও কিছু স্টাইলিশ বুলেট নিতে পারবো। দ্যাট ইজ বুলেটের পয়েন্ট। এছাড়া আসেন আমাদের অনেক সময় টেবিল তৈরি করতে, কলাম তৈরি করতে প্রয়োজন হতো। এই যে আমি অল বর্ডার করে দিলাম, এটাকে বর্ডার করে দিলাম, সম্পূর্ণরূপে একটা বক্সের ভিতর নিয়ে আসলাম। এখন আমি আবার অল বর্ডার তুলে দিলাম, বক্স উঠে যাবে। এটাকে যদি আমি আবার অল বর্ডার নো বর্ডার করে দিই, বক্স চলে গেছে। এটা টেবিল তৈরি করার জন্য। এখানে আমি কিছু থিম কালার দিতে পারবো, ওটা হচ্ছে ফ্রন্টের কালার, আর এটা হচ্ছে নির্দিষ্ট লেখার যে পেজ, পুরো পেজটার মানে লেখার যে অংশটা, পুরো অংশ সহকারে আমার এখান থেকে থিমের একটা কালার চলে আসবে। নট অল ফন্ট, পুরা ফন্টের পিছনে এই পুরো ব্যাকগ্রাউন্ড সহ যতটুকু আমার এরিয়াতে এই লেখাটা হয়েছে ততটুকু এরিয়ার জন্য আমি এই কালারটা করবো, আবার সেটা তুলে দিব নো কালার দিয়ে। আমাদের মোটামুটি আজকের ক্লাস গোছায় আনছি আমরা। লিস্ট, বুলেট, নাম্বারিং, লাইন স্পেসিং আর ফাইন্ড রিপ্লেস। এখন আসেন আমি এখান থেকে খুঁজবো মাই কান্ট্রি। আমি এখানে যাই, যদি কান্ট্রিটা লিখি, দেখেন COUNTRY, আমি কান্ট্রি লিখে যখন এন্টার ক্লিক করছি, সবগুলা কান্ট্রি আমার সামনে হাইলাইট করে দিছি। এটা হচ্ছে আমি কি করলাম, ফাইন্ড, আমি খুঁজে বের করলাম আমার কোনো একটা শব্দ, বা এখানে অনেকের নাম দেওয়া আছে, তার নামটা আমি যখন খুঁজে বের করবো তখন আমি ফাইন্ড থেকে। আমি যদি রিপ্লেসে ক্লিক করি, মনে করেন এই কান্ট্রির পরিবর্তে আমি লিখলাম দেশ, এবার বাংলিশে লিখি। যখন আমি দেশ লিখলাম, দেখেন আমার একটা দরকার হয়েছে যে ভুলবশত আপনি একটা ওয়ার্ড লিখছেন, সেই ওয়ার্ডটা হবে না, আরেকটা ওয়ার্ড হবে, কিন্তু এই ওয়ার্ডটা অনেক বাক্যে অনেকবার লিখে ফেলছেন একই রকম শব্দ, এটা হবে না, আরেকটা হবে। অর্থাৎ মনে করেন আপনি অনেক কথা লিখছেন, সেই কথার মধ্যে শনিবারটা বারবার লিখছেন, আপনি শনিবারে প্রোগ্রাম রাখছেন, শনিবারে এই করছেন, শনিবারে এই, শনিবারে সেই, শনিবারে ওই, এরকম অনেকগুলো কথা যখন লিখছেন, এখন আপনাকে আবার হঠাৎ করে সিদ্ধান্ত নিল অফিসে যে এটা শনিবার হবে না, এটা রবিবার দাও। এখন আপনি যদি মেজাজ গরম করে যদি বলেন তোর ভাই আবার এই শনিবার সবগুলোরে পাল্টা পাল্টা রবিবার লিখবে কি, এটা তো বলা যাবে না। কারণ আপনি এক্সপার্ট, আপনি আইটি এক্সপার্ট, মানে আপনাকে এই জিনিসগুলো এক্সপার্টের মাধ্যমে করতে হবে। সেজন্য এক্সপার্টের পথ আপনাকে জানতে হবে। তাহলে আমরা কি করব, রিপ্লেসের মাধ্যমে আমরা সেই কাজটা করব। দেখেন এখানে কান্ট্রি আর দেশ, এখন আমি রিপ্লেস একটা করব, একটা করে করব না, আমি চাচ্ছি সবগুলা করব। আপনি এটা আপনার ইচ্ছা, আপনি একটা করে রিপ্লেস ক্লিক করে করে সামনে যেতে পারেন, অথবা আমি চাচ্ছি সব কান্ট্রি দেশ হয়ে যাক। দেখুন আমি রিপ্লেসে ক্লিক করছি, আমার সবগুলো কান্ট্রি দেশ হয়ে গেছে। খেয়াল করছেন, যত জায়গায় কান্ট্রি ছিল তত জায়গায় সে দেশ হয়ে গেছে। তাহলে আমরা যখন একই শব্দ পুরো পেজ থেকে বা পুরো ফাইলটা থেকে, হতে পারে 100টা পেজ থাকতে পারে, এখানে 100টা পেজের ভিতরে আমার যতগুলো জায়গায় এই কান্ট্রি থাকবে, সবগুলো জায়গায় আমি সেটাকে দেশ করতে পারবো। নট অল কান্ট্রি, আপনার যে ওয়ার্ডকে আপনি রিপ্লেস করতে চান সেই ওয়ার্ড। সিলেক্ট অল, এটা আমরা সাধারণত কন্ট্রোল-A দিয়ে করতে পারবো, আর অথবা এখান থেকে গিয়ে আমি সিলেক্ট অলে ক্লিক করে আমি সিলেক্ট অল করতে পারবো। দ্যাটস অল, এতটুকুই। এরপর আসেন আজকের ক্লাসে মোটামুটি আমরা গুছিয়ে আনছি ফাইন্ড রিপ্লেস পর্যন্ত, লাইন স্পেসিং। এখন আসেন আমাদের যে একটা লাইন আছে, এই যে একটা লাইন আছে, একটা লাইন থেকে একটা লাইনের স্পেসটা খেয়াল করছেন। আমি যদি এখন এই দুইটা লাইনকে দিয়ে কাজ করি, বুলেট তুলে দিই, ধরুন এই দুইটা লাইনের যে আমার যে একটা লাইন স্পেসিং আছে, এইখানে সেই জায়গাটা আছে প্যারাগ্রাফের মধ্যে। দেখুন এটা এখন আমি যদি অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ দিই অথবা রিমুভ করে দিই, মিলে যাবে।
আমি যদি 3 পয়েন্ট করে দিই, দেখেন কত বড় ডিস্টেন্স হয়েছে। 2.5 দিলে আরেকটু কমছে, 2 দিলে আরেকটু কমছে। একটা লাইন থেকে একটা লাইনের স্পেস কতটুকু হবে সেটা আমরা এই লাইন স্পেসিং থেকে আমরা সেই জিনিসগুলো করব। একটা লাইনের পর আরেকটা লাইনে একটা স্পেস থাকে, আমরা চাইলে সেটা বন্ধ করে দিব। যেমন এখান থেকে দেখেন আমি এটা বন্ধ করে দিচ্ছি, রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। এখন একটা লাইন, এই লাইন থেকে এই লাইনের মধ্যে একটা স্পেস আছে, গ্যাপ আছে, দূরত্ব আছে। আমি যদি চাই এটা অফ করে দিব, আমি তখন এটা অফ করতে পারবো। এই হলো আজকের মোটামুটি ক্লাস। আমি একটু রেকর্ডটা অফ করি, আপনাদের কারো